ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করেছে পুলিশ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কর্মকর্তারা জানায়, বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ও আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার আদালতের নির্দেশে ভারতে গ্রেফতার হয়েছে শেখ হাসিনা। শীঘ্রই তাকে বাংলাদেশের কাছে ফেরত দিচ্ছে ভারত। স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্যালুট। এভাবে মোদিকে না বলার হেডেম এর আগে বাংলাদেশে আর কেউ দেখাতে পারেনি। এবারই প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান মোদিকে না বলার হেডেম দেখিয়েছেন। দিল্লির চোখ রাঙানি আর সিনা টান করে চোখে চোখ রেখে কথা বলা, এমন সাহস দেখানোর মাধ্যমে অবশেষে বাংলাদেশের সাহসী প্রধানমন্ত্রী সিংহের বাচ্চা তারেক জিয়া তিনি জানিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ 6টি শর্ত ভারত পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত ভারতের কোনো ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবে না আমাদের সিংহ তারেক জিয়া। ভারতের শত রিকোয়েস্টেও মন গলানো গেল না প্রধানমন্ত্রী তারেক রহমানের। দিল্লি হয়তো ভেবেছিল একটু ডাক দিলেই বুঝি আগের মতো দৌড়ে যাবে ঢাকা, কিন্তু না, দিন যে বদলেছে তাই এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতের সাউথ ব্লক। ভারতকে চাপ দিয়ে ভারতের সমস্ত খেলা তারেক রহমান সরকার ব্যর্থ করে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে ভারত শেখ হাসিনাকে যেন ফেরত দিতে বাধ্য। এখন শেখ হাসিনাকে ফেরত না দিলেও আওয়ামী লীগের কিছু নেতাকে ফেরত দিতে পারে। বাংলাদেশের জনগণের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন, এটাই জনাব তারেক রহমান। তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন। এটি আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতে শেখ হাসিনা গ্রেফতার হয়েছে, এমনই তথ্য সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই তথ্যটা কি আসলেই সত্য নাকি গুজব, আজকের এই ভিডিওটিতে সেই প্রমাণ আপনারা পেয়ে যাবেন। এবং তার সাথে তারেক রহমানকে ভারত সফর করার জন্য মোদী সরকার কঠোরভাবে অনুরোধ করে যাচ্ছে। তার বিপক্ষে তারেক রহমান এমন একটি ঘোষণা দিয়েছে যে ঘোষণা শোনার সাথে সাথে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। এই সকল ভিডিওর বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন এক নজিরবিহীন আইনি ও কূটনৈতিক দাবা খেলা চলছে। একদিকে ঢাকা, অন্যদিকে নয়াদিল্লি। দুই দেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে এখন দাঁড়িয়ে আছেন একজন মানুষ, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ঢাকা থেকে স্পষ্ট ও অত্যন্ত কঠিন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। অনুকূল পরিবেশ তৈরি না হলে এবং শেখ হাসিনা সহ শহীদ ওসমান হাদির ঘাতকদের ফেরত না পাঠালে দিল্লিতে কোনো লাল গালিচার সংবর্ধনা গ্রহণ করা সম্ভব নয় তারেক রহমানের পক্ষে। এই অনর রেডলাইন বা শর্তের মুখোমুখি হয়ে দিল্লি এখন আশ্রয় নিচ্ছে তাদের জটিল আইনি কাঠামোর। নৈতিক গুঞ্জনে উঠে আসছে ভারত নাকি ঢাকাকে এখন হাইকোর্ট ও বিচার বিভাগের পথ দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই আইনি প্রক্রিয়ার জটিলতা নাকি সময়ক্ষেপণ করে শেখ হাসিনাকে রক্ষা করার এক সুচতুর ভূরাজনৈতিক খেলা? প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে গিয়েছিলেন মালয়েশিয়া এবং চীনে। দক্ষিণ এশিয়ার ঐতিহ্য ভেঙে ভারতের আমন্ত্রণে সাড়া না দিয়ে বেইজিংকে অগ্রাধিকার দেওয়ায় সম্পর্কের নতুন বরফ জমার আভাস মিলেছিল। এরপর নয়াদিল্লির পক্ষ থেকে বারবার দ্বিপাক্ষিক সফর এবং ব্রিক্স সম্মেলনের আউটরিচে যোগ দেওয়ার যৌথ আমন্ত্রণ পাঠানো হলেও ঢাকা সোজা জানিয়ে দিয়েছে যে কোনো ফলপ্রসূ সফরের জন্য অনুকূল প্রবেশ প্রয়োজন, যেটা এই মুহূর্তে ভারতে নেই। ঢাকার ট্রানজিশনাল ফরেন পলিসির সোজা কথা, 2013 সালের দ্বিপাক্ষিক প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের মুখোমুখি করতে ফেরত পাঠাতে হবে। দ্বিতীয়ত, ছাত্রনেতা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের ভারত থেকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে। কিন্তু দিল্লি এই চরম সমীকরণের মুখে পড়ে এমন এক কৌশল নিয়েছে যাকে বলা হচ্ছে কূটনৈতিক সময়ক্ষেপণ। ইন্ডিয়ান এক্সপ্রেস সহ শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে আসা খবর অনুযায়ী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাকে বার্তা দিচ্ছে যে কোনো দেশের নাগরিককে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর তাকে ফেরত পাঠাতে হলে তা ভারতের অভ্যন্তরীণ বিচার বিভাগের আদেশের উপর নির্ভর করে। এখানেই টানা হচ্ছে ঐতিহাসিক দালাই লামার প্রসঙ্গ। 1959 সালে তিব্বতের দালাই লামা যখন তিব্বত থেকে পালিয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন, তখন চীন বারবার তাকে ফেরত চেয়েছিল। কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট ও সংবিধান অনুযায়ী কূটনৈতিক ও রাজনৈতিক আশ্রয় দেওয়া সম্পূর্ণ কেন্দ্র সরকারের এখতিয়ার। ভারতীয় সংবিধানের আওতায় কোর্ট সরাসরি গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া রাজনৈতিক আশ্রয় বাতিল করে কাউকে বের করে দিতে পারে না, যতক্ষণ না তার বিরুদ্ধে ভারতের ভূখণ্ডে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের
মামলা প্রমাণিত হয়। যেমনটা দেখা দিয়েছিল দালাই লামার ক্ষেত্রেও কোর্টে শিশু অধিকার সংক্রান্ত মামলা করা সত্ত্বেও দিল্লি হাইকোর্ট তা সরাসরি খারিজ করে দিয়েছিল। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কেন কোর্টের পথ দেখাচ্ছে? সহজ হিসাব, ভারতের আইনে রাজনৈতিক আশ্রয়ে থাকা কাউকে হুট করে কোনো সরকারের হাতে তুলে দেওয়া আইনত অত্যন্ত জটিল। ভারত চায় বাংলাদেশ নিজে থেকে তাদের এই সর্বোচ্চ দাবি বা ম্যাক্সিমালিস্ট পজিশন থেকে পিছিয়ে আসুক। বাংলাদেশ আর ভারতের মধ্যে 2013 সালের স্বাক্ষরিত এবং পরবর্তীতে সংশোধিত একটি সুস্পষ্ট প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির অনুচ্ছেদগুলোতে পরিষ্কার বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি হত্যা, শারীরিক আক্রমণ বা গণহত্যার মতো গুরুতর 12টি অপরাধে অভিযুক্ত হন, তবে রাজনৈতিক আশ্রয়ের দোহাই দিয়ে তাকে আটক রাখা যাবে না। চুক্তি অনুযায়ী উভয় দেশেই অভিযুক্ত অপরাধীকে ফেরত দিতে আইনগতভাবে বাধ্য। সবচেয়ে বড় আইরনি হলো এই চুক্তিটি ভারতের সাথে করেছিলেন খোদ শেখ হাসিনা নিজেই। এদিকে বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ারেন্ট জারি করে বারবার ভারতকে এই চুক্তির কথাই মনে করিয়ে দিচ্ছে, কিন্তু ভারতীয় আমলাতন্ত্র এখানে চাল চালছে সময় কাটানোর। ভারতের কৌশল হলো, শেখ হাসিনা যদি ডিসেম্বরের মধ্যে নিজে থেকেই দেশে ফেরার কোনো পরিবেশ তৈরি করতে পারেন কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব নিকাশ বদলে যায়, তবে ভারত নিরপেক্ষ থাকবে। আর নয়াদিল্লি যদি সরাসরি না বলে দেয়, তবে ঢাকার সাথে নতুন বিএনপি সরকারের সম্পর্কের সুতো পুরোপুরি ছিঁড়ে যাবে। এই কারণেই নয়াদিল্লি সরাসরি নাও বলছে না, আবার চুক্তি মেনে হাও বলছে না। তারা বিষয়টিকে আন্তর্জাতিক আইনি জটিলতা হিসেবে ঝুলিয়ে রাখতে চাইছে। এখন তারেক রহমানের এই শক্ত ও বোল্ড কূটনৈতিক অবস্থানের পেছনে কি কেবল দেশের ভেতরের রাজনৈতিক জনমত কাজ করছে, কেবলই শেখ হাসিনার ইস্যুই কাজ করছে, নাকি এর পেছনে রয়েছে বৈশ্বিক পরাশক্তিগুলোর সূক্ষ্ম সমীকরণ? কূটনৈতিক বিশ্লেষকদের মতে এখানে দুটি বলয় মারাত্মকভাবে কাজ করছে। প্রথমত, মার্কিন বলয়ের প্রভাব। ওয়াশিংটন বর্তমানে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং দিল্লির একচেটিয়া রাজনৈতিক দাপট কমানোর পক্ষে। মার্কিনপন্থী কূটনীতিকদের পরামর্শেই ঢাকা অত্যন্ত কঠোর ভাষায় শর্ত বেঁধে দিয়েছে যে আগে অপরাধীদের ফেরত দিন, তারপরই বাণিজ্য বা শীর্ষ বৈঠক। দ্বিতীয়ত, চীনা অর্থনৈতিক সমীকরণ। চীন ইতিমধ্যেই বাংলাদেশের সাথে বড় বড় অর্থনৈতিক চুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা ঢাকাকে বার্তা দিয়ে রেখেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করে ভারসাম্য বজায় রাখলে চীন ঢাকার উন্নয়নে সহযোগিতা করবে, নইলে করবে না। ফলাফল, তারেক সরকার অভ্যন্তরীণ কঠোর প্রতিক্রিয়া এবং বৈশ্বিক শক্তির সমর্থনের উপর ভর করে দিল্লির উপর অভূতপূর্ব এক কূটনৈতিক চাপ তৈরি করতে সক্ষম হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সাপ লুডু খেলায় শেষ পর্যন্ত কে জিতবে? ভারত সরকার কি তাদের কয়েক দশকের মিত্র শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে সঁপে দেবে, নাকি আইনি জটিলতার অজুহাতে নয়াদিল্লি এই প্রক্রিয়া বছরের পর বছর ঝুলিয়ে রাখবে? বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকরা যতই সফরের তারিখ নিয়ে জল্পনা কল্পনা করুক না কেন, ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো গণমাধ্যমের উচ্চ পর্যায়ের গোপন সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, ভারত চেষ্টা করছে নিবিড় আলোচনার মাধ্যমে ঢাকাকে তাদের এই অনর দাবি থেকে সাময়িকভাবে ডাইভার্ট করতে। কিন্তু ঢাকার বার্তা এখন একদম পরিষ্কার, রক্তাক্ত জুলাইয়ের বিচার ও সার্বভৌমত্ব কোনো দর কষাকষির বিষয় নয়। ক্ষমতার দাপট কিংবা পুরনো বন্ধুত্বের দিন শেষ। আজকের দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে প্রতি পদক্ষেপে হিসাব দিতে হচ্ছে ভারতের কূটনীতিকে। হাইকোর্টের বাহানা নাকি প্রত্যাবর্তন চুক্তির প্রয়োগ, কোনটি শেষ পর্যন্ত টিকবে তা নির্ধারণ করবে আন্তর্জাতিক আইনি চাপ আর ঢাকার শক্ত কূটনীতি। নয়াদিল্লির চাল আর ঢাকার পাল্টা চালে সাউথ ব্লকের এই কূটনৈতিক দাবার খেলা এখন কোন পরিণতির দিকে যায় তার উপরই নির্ভর করছে পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এইটা হলো খবর। দেখুন, চমৎকার খবর। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের খবর এই যে তিনি বলেছেন, মানে ভারতের গণমাধ্যমের খবর, সেখানে ভারতের শীর্ষ গণমাধ্যম যেগুলি, এগুলির বরাত দিয়ে আজকে প্রথম আলোতে খবরটি বাংলাদেশে ছাপিয়েছে একটু আগে, যে কারণে আমি এই মধ্যরাতে 17 আগস্ট 2026 এখন বাজে বাংলাদেশে প্রায় রাত 11:30, প্রায় 12টার মতো, লিখেছে তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। আমরা গত কদিন যাবৎ বলছিলাম যে তারেক রহমান কেন ভারত যাবেন, কেন তিনি তার সাথে ভারতের কী সখ্যতা, ভারতের সাথে তিনি ইত্যাদি ইত্যাদি সব কম্প্রোমাইজ করে ফেলেছেন। কিছুই করেননি, তিনি বাংলাদেশের জনগণের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। এটাই জনাব তারেক রহমান, তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন, এটি প্রমাণিত। একটু আগের এই খবরে, ভারতের গণমাধ্যমের এই খবর এসছে যে জনাব তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সম্ভাব্য সফরের কথা বললেও তিনি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। যেই শর্তগুলির মধ্যে অন্যতম হলো, সেখানে আজকে টাইমস অফ ইন্ডিয়াতে শিরোনাম করেছে যে বাংলাদেশ সেটস টাফ রাইডার্স ফর পিএম তারেক রহমানস ভিজিট টু ইন্ডিয়া, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য কঠিন শর্ত দিয়েছে বাংলাদেশ। আর ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের শিরোনাম করেছে সেন্ড হাসিনা ব্যাক, বাংলাদেশ রেড লাইন, মানে ফর পিএম রহমান ভিজিট, অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত পাঠাও, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত, সীমারেখা। ক্যান ইমাজিন?
কি চমৎকার হেডলাইন দিয়েছে ভারতীয় গণমাধ্যম যে জনাব তারেক রহমান ভারতে তখনই আসবেন যদি তোমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য সিদ্ধান্ত নাও, আগে বাংলাদেশে পাঠাও। এবং টাইমস অফ ইন্ডিয়ার প্রতিনিধি আবারও অন্যান্য দাবিও করেছে। এখানে বলা হয়েছে যে জামায়াতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে সরকারকে, মানে বর্তমান তারেক রহমান সাহেবকে দাবি করেছে যে সেখানে যদি যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই শর্তগুলি আপনি মানবেন এবং সহায়ক পরিবেশ যদি বজায় রাখতে পারে ভারতীয় সরকার, তবেই সেখানে যেতে হবে। সহায়ক পরিবেশ বুঝতে পারছেন, সেখানে তার নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যত শর্ত আছে, অন্যান্য যত গ্যারান্টি আছে, সব কিছুর শর্ত পূরণ করলেই পরে ভারত তিনি যাবেন। বর্তমানে সিদ্ধান্ত কিন্তু জনাব তারেক রহমানের উপরে। ভারত অপেক্ষা করছে কখন জনাব তারেক রহমান বা বাংলাদেশ সিদ্ধান্ত দিবে যে তিনি কবে ভারত যাবেন। এতদিন আমরা অপেক্ষা করতাম যে ভারতের প্রধানমন্ত্রী কখন বাংলাদেশে আসবেন, আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী, তিনি সবসময় ভারত কোনো না কোনো কারণে শপিং করতেও তিনি যেতেন, কোনো না কোনো কারণ ছাড়াও তিনি যেতেন, কারণ তিনি যেতেনই তার নিজের স্বার্থ রক্ষার জন্য, তিনি তার নিজের উদ্দেশ্য হাসিলের জন্য যেতেন। কিন্তু এখন যে বাংলাদেশ পাল্টেছে, এটির বরাবর একটি চমৎকার উদাহরণ ভারতের গণমাধ্যমে দিয়েছে। এটিকেই বলে দ্বিপাক্ষিক সমানের সমান সম্পর্ক। কোনোভাবে মাথা নত করে সম্পর্ক করবার কোনো সুযোগ নেই, কারণ বর্তমান তারেক রহমান ভারতের যারা বিশ্লেষক রয়েছেন, ভারতের যারা জনগণ রয়েছেন, খুব চমৎকার ভারতের জনগণ, আমরা জনগণকে অনেক ভালোবাসি, পছন্দ করি, বাট জনগণ অ্যান্ড ভারতীয় যারা অ্যানালিস্ট রয়েছেন, ইউ অল হ্যাভ টু নো দ্যাট মিস্টার তারেক রহমান ইজ এ সান অফ former president of Bangladesh, former prime minister of Bangladesh. Now Tareq Rahman himself is prime minister of Bangladesh. So it a very rare as a person in the world, very rare যে এমন বাবা মা দুজনের সরকার প্রধান ছিলেন একটা দেশের, নিজেও প্রধান হয়েছে। পৃথিবীতে দ্বিতীয়টি নেই, আমি এটি খুব গর্ব করেই বলছি। জনাব তারেক রহমান আছে। এখন পর্যন্ত তারেক রহমান যা করছে এটির সাথে কোনো কিছু তুলনা হওয়ার সুযোগ নেই। তারেক রহমানের পার্টির অন্যান্যদের অনেক সমালোচনা রয়েছে, আমরা করবই, এবং তাদেরকে তারেক রহমান অবশ্যই সেই বিবেচনায় তিনি সিদ্ধান্ত পাল্টাবেন, কাকে কোথায় রাখা যায়, তিনি মন্ত্রী পাল্টাবেন, এমপি পাল্টাবেন, সেটি তার ইচ্ছা। আমরা আমাদের দেশের স্বার্থ, সার্বভৌমত্ব নিয়ে কোনোভাবে ছাড় দিব না। সেই জায়গাতে তারেক রহমান সাহেব খুব স্ট্রং পজিশনে রয়েছে। এতে আজকের এই খবরটি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু এইসব প্রচার করা উচিত, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম এগুলি প্রচার করছে না, কোনোভাবেই এই বিষয়গুলিকে স্ট্রংলি জানাচ্ছে না। এটির পেছনে কী কারণ আমি জানি না। বাংলাদেশ গণমাধ্যমকে এখনও পর্যন্ত কি আসলেই গণমাধ্যমগুলি ভারতের প্রভাবমুক্ত হয়েছে কিনা, এই একটি বড় প্রশ্ন। কারণ বাংলাদেশের গণমাধ্যম যাদের কাছে রয়েছে, এরা গত 17 বছর কার প্রেমে হাবুডুবু খেয়েছিল, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে জনাব তারেক রহমানের, তারা কিন্তু অলরেডি ডেট দিয়েছে, ভারত অলরেডি একটা ডেট দিয়েছে 21শে আগস্ট। আমি এই দিনটাকে বলবো না যে জনাব তারেক রহমান সেখানে যদি যানও, আপনার সকল শর্ত যদি পূরণ করা হয়, তাহলে এই ধরনের ডেটে আপনি যাবেন না। কারণ এই 21শে আগস্ট বাংলাদেশের প্রায় 57 জন আমাদের দেশের অনেক বড় বড় সেনা অফিসারদেরকে হত্যা করেছে। এই ভারত এই হত্যাকাণ্ডে সামিল ছিল, আমরা জানি। সুতরাং এই দিনগুলিকে আপনি অবশ্যই বিবেচনায় রাখবেন। এবং সেখানে যে ব্রিক্স সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে কিন্তু দাওয়াত দিয়েছেন। সেই সম্মেলনে তিনি যাবেন কি যাবেন না, এ ধরনের কোনো এখনও পর্যন্ত তিনি সিদ্ধান্ত জানাননি জনাব তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হিসেবে যাবেন, তাকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে ব্রিক্স সম্মেলনের সভাপতি হিসেবে সেখানে যাওয়ার জন্য, কিন্তু তিনি তো সাধারণ সভাপতি হিসেবে যাবে না, তিনি অবশ্যই বাংলাদেশের প্রধান হয়ে যাবেন, এবং সেটি হবে ঐতিহাসিক। এবং আমাদের দেশের দ্বিপাক্ষিক যে স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা রয়েছে, সেগুলিকে আলোচনা করে বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে তিনি এই বিষয়ে আলোচনা করবেন। এবং আমাদের বাংলাদেশের জন্য যে প্রাপ্যগুলি রয়েছে ভারতের, যেগুলি ভারত এতদিন ধরে আমাদেরকে একচেটিয়া শোষণ করে যাচ্ছিল, সেসব ব্যাপারে আমাদের দ্বিপাক্ষিক নদী থেকে শুরু করে আমাদের পানি বন্টন, আমাদের অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সীমান্ত থেকে শুরু করে, সেগুলির ব্যাপারে শক্ত কথাবার্তা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।